আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বিএ সেকেন্ড সেমিস্টারের পেপার ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান সিসি 4 থেকে ইউনিট 1-এর একটি টপিক আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে প্রিএমবেল বা প্রস্তাবনা। প্রিএমবেল বা প্রস্তাবনা এটি ভারতের সংবিধানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত এই প্রিএমবেল বা প্রস্তাবনাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনায় যেমন বলা হয়েছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ঠিক তেমনি ভারতের প্রস্তাবনাতেও লেখা রয়েছে আমরা ভারতের জনগণ। প্রিএমবেল কথাটি মাধ্যমে বোঝাতে চাইছি যে এটা হচ্ছে একটা সংবিধানের দর্শন। এটা একটা যে সংবিধানের দর্শন বা সংবিধানের একটা সারমর্ম, সংবিধানের একটা সারমর্ম বা এসেন্স বা সামারি বলা যেতে পারে। এমনকি এটাকে সংবিধানের একটা আইডেন্টিটি কার্ডও বলা যেতে পারে বা সংবিধানের পরিচয়পত্র বলা যেতে পারে। সংবিধানের পরিচয়পত্র হিসেবে যদি বলা যায় তাহলে এটাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছেন বা সংবিধানের পরিচয়পত্র বলে আখ্যায়িত করেছেন সংবিধান বিশারদ নানি পালকিওয়ালা প্রিএমবেলকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছেন। প্রিএমবেল কোনো প্ল্যানিং নয়, কোনো পরিকল্পনা নয়, এটা একটা সারমর্ম যা জওহরলাল নেহরু 1946 সালের 13ই ডিসেম্বর এই প্রিএমবেল কথাটি বা প্রিএমবেলের যে প্রস্তাব সেটাকে গঠন করেন, অর্থাৎ সেটাকে বলে অবজেক্টিভ রেজলিউশনের একটা খসড়া তিনি পেশ করেন এবং 1947 সালের 22শে জানুয়ারি এই অবজেক্টিভ রেজলিউশনটা গৃহীত হয় সংবিধানের দ্বারা। আর এটাই ছিল প্রিএমবেলের সোর্স বা প্রিএমবেলের উৎস। এইখান থেকেই, এই ধারণা থেকে প্রিএমবেলের ধারণা তৈরি হয় বা প্রিএমবেলের যে উৎস, সে উৎস কিন্তু এখান থেকেই পাওয়া যায়। অর্থাৎ সংবিধানের উদ্দেশ্য ও দর্শন সম্পর্কে এই অবজেক্টিভ রেজলিউশনে উল্লেখ ছিল। আর এটা 22শে ডিসেম্বর অর্থাৎ 22শে জানুয়ারি 1947 সালে গৃহীত হয়। এটা হচ্ছে সংবিধানের একটা ব্লুপ্রিন্ট বা সংবিধানের একটা রিফ্লেকশন। অর্থাৎ সংবিধানের পুরো সারমর্ম কিন্তু এই প্রিএমবেলের মাধ্যমে পাওয়া যায়। সংবিধানের পুরো সামারি, পুরো এসেন্স, অর্থাৎ পুরো সংবিধানের সংক্ষেপ, সংবিধানের সারমর্ম এই প্রিএমবেলের মাধ্যমেই পাওয়া যায়। তাই প্রিএমবেল বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। কিন্তু প্রিএমবেলকে আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন কেন বলছে? কারণ যদি বলা যেতে পারে, একটি ছাত্র একটা কলেজে প্রবেশ করলো, কিন্তু সেই কলেজে প্রবেশ করার পর তাকে কি দেওয়া হবে? তাকে সেই কলেজের একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। কিন্তু সেটা কখন দিল? যখন সে কলেজে প্রবেশ করলো তারপর দিল, কিন্তু তার আগে দেয়নি। ঠিক তেমনই প্রিএমবেল তখনই হয় যখন পুরো সংবিধানের কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর সংবিধানের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সংবিধান বিশারদরা ভাবতে লাগলো, যা আমি বলেছি যে নেহরুর মাধ্যমে এটা আসছে, তখন তারা ভাবলো যে সংবিধানের একটা দরজা বা সংবিধানের একটা সারমর্ম দেওয়া যায়। সেই সারমর্ম হচ্ছে আইডেন্টিটি কার্ড। অর্থাৎ সেই সংবিধান
পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন সেটা কিন্তু দিচ্ছে, তখন সেই আইডেন্টি কার্ডটা কিন্তু তাকে দিচ্ছে। যেমন কলেজে সে প্রবেশ করলো, তারপর তাকে আইডেন্টি কার্ড দিল, ঠিক তেমনই সংবিধানে যখন কাজ কমপ্লিট হলো তখন সেই সারমর্মটা দেওয়া হচ্ছে। মূলত এটি দেওয়া হয় বা এটি গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। মূল প্রিএমবেলে বেশ কিছু বিষয় উল্লেখ ছিল না। পরবর্তীকালে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেমন সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতন্ত্র, ইন্টিগ্রিটি অর্থাৎ ঐক্য, এই তিনটে কথা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পরবর্তীকালে প্রিএমবেলে অন্তর্ভুক্ত হয়েছিল। যাই হোক, প্রিএমবেল সম্পর্কে আমি আলোচনা করব। সেই প্রিএমবেলের মূল বিষয়গুলি কী, সেই বিষয় নিয়ে আমি এখন তুলে ধরব। সেই মূল বিষয়গুলির মধ্যে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাভরেন মানে সার্বভৌম। সার্বভৌম কথার অর্থ কি? সার্বভৌম কথার অর্থ হলো চরম এবং চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা কিন্তু অসীম। রাষ্ট্রের ক্ষমতা বাহ্যিক দিক থেকে এমনকি আভ্যন্তরীণ দিক থেকে রাষ্ট্র চরম ক্ষমতার অধিকারী। রাষ্ট্র অপর দেশ একটি রাষ্ট্রকে কখনোই আক্রমণ করতে পারে না। একটি রাষ্ট্র তার নিজের সীমাবদ্ধের মধ্যে সব কিছু করতে পারে, অর্থাৎ আভ্যন্তরীণ দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে কোনো রাষ্ট্র বৈদেশিকভাবে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ যেমন আমেরিকা ভারতকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না, ভারতকে কখনোই তার মতো করে চলতে বলবে এরকম হতে পারে না। ভারত তার নিজের ক্ষমতা রয়েছে, নিজ ভৌগোলিক সীমাবদ্ধের মধ্যে ভারত সমস্ত ডিসিশন নিতে পারে এবং সার্বভৌমিকতার এই আদর্শের দ্বারা রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে এর ঊর্ধ্বে বা বাইরে কেউ থাকতে পারে না। সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে ভারত রাষ্ট্র যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবং সেই আইন প্রণয়নের ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্র তাকে বাধা দিতে পারে না। অর্থাৎ ভারতের সার্বভৌম ক্ষমতা চরম। ভারত তার ইচ্ছে অনুসারে আইন প্রণয়ন করতে পারে এবং যৌক্তিক ভিত্তিতে আইন প্রণয়ন করতে পারে। এক্ষেত্রে কোনো বাইরের দেশ, বাইরের রাষ্ট্র থেকে, বাইরের রাষ্ট্রের প্রভাব থেকে ভারত মুক্ত। এমনকি আভ্যন্তরীণ দিক থেকেও ভারত আভ্যন্তরীণ দিক থেকে যে কোনো আইন প্রণয়ন করতে পারে। তাহলে আমরা দেখতে পাবো যে ভারত তো কমনওয়েলথ এর সদস্যপদ আছে। তাহলে কি ভারতের কমনওয়েলথ সদস্যপদ মানে রাজা রানীকে মান্যতা প্রদান করা, যেটা ভারতের কমনওয়েলথ এর সদস্যপদের মাধ্যমে একটা সংস্থা রয়েছে যেখানে ভারত সেই সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কি ভারত ইংল্যান্ডের রাজা রানীকে মান্যতা প্রদান করছে, তাহলে কি ভারতের সার্বভৌম ক্ষুণ্ণ হয়? ভারতের সার্বভৌম কি নষ্ট হচ্ছে? না, ভারত সেই কমনওয়েলথের সদস্যকে স্বেচ্ছায় কমনওয়েলথের সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এক্ষেত্রে ভারত কিন্তু কখনোই যে কোনো সময় সেই কমনওয়েলথের সদস্যপদ ছাড়তে পারে। এমনকি ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। তাহলে ভারত কি সম্মিলিত জাতিপুঞ্জের সব কথা মেনে চলবে? না। এমনকি ভারত যৌক্তিগতভাবে সব মেনে চলবে, কিন্তু ভারত সেই সম্মিলিত জাতিপুঞ্জকেও ত্যাগ করতে পারে। তাই ভারতের এক্ষেত্রে কমনওয়েলথের সদস্য পদে থাকা
এমনকি সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদে থাকা সার্বভৌমের কোনো ক্ষুণ্ণ ঘটবে না। এবার সমাজতান্ত্রিক কথাটি এই সার্বভৌমিকতার পরে সমাজতান্ত্রিক কথাটি প্রিএমবেলের মধ্যে পাওয়া যায়। সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট। ভারতের সমাজতন্ত্র মূল প্রিএমবেলে কিন্তু সমাজতন্ত্র কথাটা ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সমাজতান্ত্রিক কথাটা কিন্তু অন্তর্ভুক্ত হয়। এই সমাজতন্ত্র বলতে এখানে ভারতের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থা কিন্তু প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, অর্থাৎ প্রাইভেট এবং বেসরকারি এবং সরকারি দুই এর ভিত্তিতে ভারতের সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। অর্থাৎ ভারত মিশ্র অর্থনীতিকে বা মিক্সড ইকোনমিকে স্বীকার করছে। ভারতের যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে সেটা হবে ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানার ভিত্তিতে, অর্থাৎ মিশ্র অর্থনীতির ভিত্তিতে ভারতের সমাজ ব্যবস্থাটা পরিচালিত হবে। কোনো কেবলমাত্র ব্যক্তিগত মালিকানার ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে না। তাই প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটোকেই কিন্তু ভারতবর্ষে নেওয়া হয়েছে এবং এই দুটির ভিত্তিতে ভারতের সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক ব্যবস্থাটা বা সমাজতান্ত্রিক মডেলটা তৈরি হয়েছে, যা এইটি প্রিএমবেলে ঘোষণা করা হয়। এরপরে ধর্মনিরপেক্ষ বা সেকুলার কথাটাও কিন্তু মূল প্রিএমবেলে ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেকুলার কথাটি অন্তর্ভুক্ত হয়। কিন্তু মূল প্রিএমবেলে কিন্তু জওহরলাল নেহরু এবং বিভিন্ন আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর এরা সংবিধান রচনাকর এরা ভেবেছিল যে ধর্মনিরপেক্ষ কথাটা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ 25 থেকে 28 নম্বর ধারা ভারতের সাম্যের অধিকারে 25 থেকে 18 নম্বর ভারতের যে রাইট বা অধিকার, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারে কিন্তু 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় অধিকারের কথা বলা হয়েছিল এবং সেখানে ধর্মনিরপেক্ষতার কথা কিন্তু ব্যক্ত ছিল। তার জন্য তারা পুনরায় ধর্মনিরপেক্ষ কথাটি অন্তর্ভুক্ত করেনি, কিন্তু পরবর্তীকালে এটা প্রয়োজনীয়তা দেখা দিল। তাই ধর্মনিরপেক্ষ কথাটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। এবং এই ধর্মনিরপেক্ষ কথার অর্থ কি? ধর্মনিরপেক্ষ কথার অর্থ ভারত কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাষ্ট্র মানুষে কোনো পার্থক্য করবে না। ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্র কোনো একটা বিশেষ ধর্মকে সমর্থন করবে না। সেখানে সকল ধর্মকে সমানভাবে বা সমান চোখে দেখা হবে এবং এই ধর্মের ব্যাপারে সম্পূর্ণ রাষ্ট্র নিরপেক্ষ থাকবে এবং ভারতের কোনো ধর্ম বলে কোনো কিছু থাকবে না, ভারতের কোনো বিশেষ ধর্ম থাকবে না, কোনো একটা ধর্মের ভিত্তিতে ভারত রাষ্ট্র গড়ে উঠবে না। এমনকি ভারত কোনো ধর্মের বিপক্ষেও নয়, ভারত সব ধর্মকে সমান চোখে দেখবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষর পর আমরা দেখতে পাই প্রিএমবেলে গণতান্ত্রিক বা ডেমোক্র্যাট এই কথাটা প্রিএমবেলে অন্তর্ভুক্ত রয়েছে। ভারত হলো গণতান্ত্রিক দেশ, ভারত বিশাল একটা গণতান্ত্রিক দেশ, বিশ্বের সর্বোত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। এই গণতন্ত্র কথার অর্থ হচ্ছে জনগণ সেখানে নির্বাচনের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ভারতের সকল জনগণ হওয়ার দাবি রাখে, অর্থাৎ তার যোগ্যতার ভিত্তিতে, তার সেই ক্যাপাসিটির ভিত্তিতে ভারতের সমস্ত নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। আর এই রাজনৈতিক অধিকার বা ভোটাধিকারকে ব্যক্ত করতে গিয়েই গণতান্ত্রিক কথাটা আসে, অর্থাৎ জনগণ নির্বাচনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে এবং রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে। এখানে যেমন বলা যেতে পারে যে 326 নম্বর ধারায় সংবিধানের রাষ্ট্র ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোট দিতে পারে এবং ভোটাধিকার স্বীকৃত, আইনের অনুশাসন স্বীকৃত, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ভারতের রাষ্ট্রনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
এই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে বৃহত্তর একটা গণতান্ত্রিক ব্যবস্থা, যেটাকে বলা হয় ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ পরোক্ষ প্রতিনিধিত্বমূলক যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু ভারতবর্ষে পরিচালিত। ভারত ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে বা ইনডাইরেক্ট ডেমোক্রেটিককে গ্রহণ করেছে, ডাইরেক্ট ডেমোক্রেসিকে নয়। ডাইরেক্ট ডেমোক্রেসিতে কেবলমাত্র ক্ষুদ্র শাসন ব্যবস্থা পরিচালিত হয়, বা কোনো একটা ছোট্ট দেশ শাসন ব্যবস্থা পরিচালনা হয় ডাইরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে। কিন্তু ভারত একটা বিশাল বড় দেশ, তার জন্য ভারতের জন্য ইনডাইরেক্ট ডেমোক্রেসির প্রয়োজনীয়তা ছিল। তাই ভারত ইনডাইরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে, মানে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়। গণতন্ত্র কথার পর আমরা দেখতে পাবো প্রিএমবেলে সাধারণতন্ত্র বা রিপাবলিক কথাটা অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণতন্ত্র আর গণতন্ত্র দুটোকেই কিন্তু সমার্থক হিসেবে বলা হয়, মানে এই একই ভাষা হিসেবে বলা যেতে পারে, কিন্তু একটু সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু আবার পুরোটাই সামান্য একটু পার্থক্য এর মধ্যে দেখতে পাওয়া যায়। সাধারণতন্ত্র কথার অর্থ হলো ভারতের যে শাসন ব্যবস্থা কোনো বংশ পরম্পরার শাসন ব্যবস্থা নয়, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এই ধরনের শাসন ব্যবস্থা কিন্তু ভারতে সমর্থন করে না। তাই ভারত একটি সাধারণতান্ত্রিক দেশ বা রিপাবলিকান কান্ট্রি। এখানে জনগণের নির্বাচনের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এখানে জনপ্রতিনিধির মাধ্যমে নির্বাচনের ভিত্তিতে দেশ পরিচালিত হয় বা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। কোনো একটি বংশের ভিত্তিতে শাসন ব্যবস্থা এখানে পরিচালিত হয় না। তাই ভারতের শাসন ব্যবস্থাকে সাধারণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়, আর এটি প্রিএমবেলে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। এরপর দেখতে পাবো আমরা প্রিএমবেলের মধ্যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে। ন্যায় বিচার বা জাস্টিস বা ন্যায় বিচার কি? যেখানে ভারতের সকল নাগরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে ন্যায় বিচার ভোগ করবে। সকলের সঙ্গে সমান আচরণ হবে, কাউকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, কারোর সাথে ডিসক্রিমিনেশন করা যাবে না। ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক, সোশ্যালি জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস নাগরিক ভোগ করবে। ইকোনমিক জাস্টিস কি? ইকোনমিক জাস্টিস হচ্ছে সেটাই যেখানে সম্পদ, আয়, সম্পত্তি ইত্যাদির দিক থেকে ভারতের নাগরিকের প্রতি আনজাস্ট করা যাবে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতার ভিত্তিতে, তার ক্যাপাসিটির ভিত্তিতে সম্পত্তি, ইনকাম, সম্পদ অর্জন করতে পারে। সোশ্যালি জাস্টিস বা সামাজিক ন্যায়নীতি কি? সামাজিক ন্যায়নীতি হচ্ছে সেটাই যেখানে ভারতের সকল নাগরিককে সমান চোখে দেখা হবে, সমানভাবে তার সঙ্গে আচরণ করা হবে, এটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস কি? পলিটিক্যাল জাস্টিস বা রাজনৈতিক ন্যায়নীতি কি? রাজনৈতিক দিক থেকে সকলেই সমান অধিকার ভোগ করবে, সকলের রাজনৈতিক অধিকার রয়েছে, সকলেই ভোট দেওয়ার অধিকার রয়েছে, সকলেই রাজনীতিতে পার্টিসিপেট করার অধিকার রয়েছে। এটাই হচ্ছে রাজনৈতিক ন্যায়নীতি বা পলিটিক্যাল জাস্টিস। জাস্টিসের পর আমরা দেখতে পাবো যে লিবার্টি বা স্বাধীনতা। ভারতের প্রত্যেক নাগরিক চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনা করার স্বাধীনতা ভোগ করতে পারে। এগুলো থেকে কখনোই ভারত রাষ্ট্র জনগণকে বা তার নাগরিককে বাধা দিতে পারবে না। স্বাধীনতার কথার অর্থই হচ্ছে বাধা থাকবে না, কোনো কিছুর প্রতিবন্ধকতা থাকবে না, সরকার কোনো কিছুর প্রতিবন্ধকতা করবে না। সরকার প্রত্যেক নাগরিকের প্রতি
সমান ব্যবহার এবং সকলকে তার মত প্রকাশের অধিকার, তার বিশ্বাসের অধিকার ইত্যাদি দিবে। এই স্বাধীনতাকে আমরা দুটি দিক থেকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে নেতিবাচক অর্থে স্বাধীনতা, একটা হচ্ছে ইতিবাচক অর্থে স্বাধীনতা। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কী বোঝায়? নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নাগরিক জীবনের ওপর থেকে রাষ্ট্র বা সরকার কোনো রকম নিয়ন্ত্রণ করবে না, অর্থাৎ যে কোনো রকমের নিয়ন্ত্রণের অবসান, কোনো রকম নিয়ন্ত্রণ করবে না সরকার, নাগরিকের ওপর কোনো নিয়ন্ত্রণ করবে না, কোনো বলপূর্বক করবে না, বাধা দেবে না। ইতিবাচক অর্থে স্বাধীনতা কি? ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে সেটাই বোঝায় ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সরকার নাগরিককে সংরক্ষণের ব্যবস্থা করবে। অর্থাৎ সরকার একটি কোনো জায়গায় জনগণের বা ব্যক্তির ক্ষতি হতে পারে এরকম যদি কোনো সন্দেহ দেখতে পায়, তাহলে সরকার বা রাষ্ট্র ব্যবস্থা নাগরিককে সেই স্থানে প্রবেশ করতে নিষেধ করবে। অর্থাৎ এটা ইতিবাচক অর্থে স্বাধীনতা, যেখানে সরকার ব্যক্তিকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এই স্বাধীনতা কিন্তু অবাধ নয়। স্বাধীনতা কেন অবাধ নয়? কারণ ভারতের নাগরিক তার ইচ্ছামতো কোনো কাজ করতে পারে না, কখনো কাউকে গাল দিতে পারে না। রাস্তায় সে হেঁটে যাচ্ছে, অপর একজন রাস্তা দিয়ে হেঁটে আসছে, সে তাকে থুতু দিতে পারে, এটা করতে পারে না। বা কাউকে রাস্তায় হেঁটে যাচ্ছে, সেই অপর ব্যক্তিকে ইট ছুঁড়ছে, এটা করতে পারে না। অর্থাৎ স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা কিন্তু লিমিটেড, স্বাধীনতা কিন্তু আনলিমিটেড নয়। অর্থাৎ সেই স্বাধীনতা কিন্তু সীমার মধ্যে। এরপর আমরা দেখব প্রিএমবেলে ইকুয়ালিটির কথা বলা হয়েছে। ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। ভারতের সকল নাগরিককে রাষ্ট্র সমান চোখে দেখবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বিশেষ সুযোগ সুবিধা রাষ্ট্র দেবে না। রাষ্ট্র সকলকে সমান চোখে দেখবে এবং রাষ্ট্রের সেই সমান চোখে দেখাই হচ্ছে সাম্য। আর এই গণতন্ত্র ও স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য সাম্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাম্য ছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার কোনো গুরুত্বই হয় না। সাম্য ছাড়া গণতন্ত্র ও স্বাধীনতা অর্থহীন। তাই সাম্যের অধিকার ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে সাম্যের নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে বা সন্নিবিষ্ট হয়েছে। এরপর আমরা দেখতে পাবো প্রিএমবেলে ফ্র্যাটার্নিটির কথা উল্লেখ করা হয়েছে। ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ বলতে এখানে বোঝানো হয়েছে, প্রস্তাবনায় বলা হয়েছে যে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার ক্ষেত্রে সকল নাগরিকের জন্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা দরকার। আর এই ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমেই ভারত শান্তির দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। আর এই ভ্রাতৃত্ববোধকে ইঙ্গিত করতে গিয়ে ভারতে সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলা হয়েছে, অর্থাৎ এক নাগরিকত্ব। এই এক নাগরিকত্ব ব্যবস্থার মাধ্যমেই ভারতে ভ্রাতৃত্ববোধকে প্রকাশ করতে চাইছে। এমনকি সংবিধানে মৌলিক কর্তব্যের মধ্যে বা ফান্ডামেন্টাল ডিউটিস 51 নম্বর ধারার এ মধ্যে দেখতে পাওয়া যায় যে ফান্ডামেন্টাল ডিউটিসে ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। এই ফান্ডামেন্টাল ডিউটিসে বা মৌলিক কর্তব্যে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। আর এই ভ্রাতৃত্ববোধ হলো মানুষের মৌলিক কর্তব্য এবং এই নীতির মাধ্যমেই সমাজে ঐক্য এবং সংহতির সৃষ্টি হবে। আর এই ঐক্য এবং সংহতি সৃষ্টি করতে গিয়ে ভারতের
সংবিধানের প্রিএম্বেল বা প্রস্তাবনাতে ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধের পর আমরা দেখতে পাবো ইন্টিগ্রিটি বা সংহতি, ঐক্য ও সংহতি। ঐক্য ও সংহতি বলতে বোঝানো হয়েছে যে ভারতের প্রত্যেক নাগরিক নিজেকে ভারতীয় বলে প্রকাশ করবে, নিজের পরিচয় হবে ভারতীয়, এবং এই ভারতীয়র পরিচয় ঘটবে এবং ঐক্য ও সংহতির পরিচয় ঘটবে তখনই যখন ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ব্যক্তির মর্যাদার সংরক্ষণ ও সম্প্রসারণ ঘটবে। তাই সংবিধানকাররা ব্যক্তির মর্যাদার উপর বিশেষ গুরুত্ব আরোপ দিয়েছে। আর সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মাধ্যমেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব, এবং একটা জাতি গড়ে তুলতে এই ঐক্য এবং সংহতি বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনার ক্ষেত্রে ঐক্য ও সংহতি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই ঐক্য ও সংহতি গড়ে উঠবে কীভাবে? ভ্রাতৃত্বের মাধ্যমে বা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, এবং ব্যক্তির নিজের পরিচয় হবে ভারতীয়, এবং সেই ভারতীয় পরিচয়ের মাধ্যমে ব্যক্তি তার ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ঐক্য ও সংহতিকে টিকিয়ে রাখবে, এবং সেই ঐক্য ও সংহতি হবে ভারতের একটা পরিচালক এবং ধারক এবং বাহক। এবং এই ঐক্য সংহতি ভারতের স্বাধীনতার যে মর্যাদা, ভারতের যে ভারতের যে ভৌগোলিক যে মর্যাদা, সেটা কিন্তু টিকে থাকবে। এটাই ছিল প্রিএম্বেল বা প্রস্তাবনার মূল কথা। প্রিএম্বেলের গুরুত্ব কি সে সম্পর্কে 2-1 লাইনের মধ্যে আমি কমপ্লিট করব। প্রিএম্বেল হলো একটি রাজনৈতিক এবং নৈতিক এবং ধার্মিক দর্শন। অর্থাৎ প্রিএম্বেলকে বলা হয় পলিটিক্যাল, মোরাল অ্যান্ড রিলিজিয়াস ফিলোসফি। অর্থাৎ এটা একটা রাজনৈতিক দর্শন, এটা একটা নীতিকথার দর্শন, এটা একটা ধর্মীয় দর্শন। এমনকি এই প্রিএম্বেল বা প্রস্তাবনাকে কি নোট অব দ্য কনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ সংবিধানের চাবিকাঠি বলে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ সংবিধান খুলতে গেলে এই প্রিএম্বেলকে আগে খুলতে হবে, অর্থাৎ এটা হচ্ছে সংবিধানের একটা চাবিকাঠি। এই হলো প্রিএম্বেলের মূল আলোচনা। এরপরে আবার নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হব। থ্যাংক ইউ।